আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে আপনিও যাচ্ছেন কেন? স্বর্ণা বলল, আচ্ছা আপনিও কি কুষাণ দুলাভাইয়ের মতো বলদ? মানে আমি বলদ হতে যাব কেন? আপনারা দেখছেন চ্যানেল রেডিও আলাপন। কি হয়েছে বেআইন আপনার? এই অবেলায় শুয়ে আছেন যে? না এতগুলো মেহমান দেখে মাথা ঘুরে গেছে আপনার? তোরার চাচির এমন লাগামহীন কথা শুনে কামিনী বেশ রাগান্বিত হলেন, কিন্তু তিনি তার রাগ প্রকাশ করলেন না। এদিকে চামেলি বেগম তোরার চাচিকে টেনে বললেন, কি বলছিস এসব? উনি কি এসব ইয়ার্কি ঠাট্টার লোক নাকি? তোরার চাচি সেই কথা শুনে আরও উচ্চ স্বরে বললেন, তো কি হয়েছে? বেআইনরা ইয়ার্কি ঠাট্টা করবে না তো কে করবে? এই বলে তোরার চাচি কামিনীকেও একটা টোকা দিলেন আর বললেন, তাই না বেআইন, আমরা ইয়ার্কি ঠাট্টা করব না তো কে করবে? কামিনী অনেক কষ্টে মুখ থেকে কথা বের করলেন, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, কিছু মনে করিনি আমি। আসলে শরীরে আমার ভীষণ ব্যথা, এজন্য শুয়ে আছি। এই বলে কামিনী উঠতে ধরলে চামেলি বেগম বললেন, থাক থাক, উঠতে হবে না বেআইন, আপনি শুয়েই থাকুন, শুয়ে থেকেই কথা বলুন। বিছানার পাশে বসা জারিফ চৌধুরী কামিনীর কথা শুনে অবাক হয়ে গেলেন। কামিনীর শরীরে যে এত ব্যথা সে তো নিজেই জানেন না। জারিফ চৌধুরী সবার সামনে আর কিচ্ছু বললেন না। তিনি চামেলি বেগমকে বললেন, বেআইন, আমাদের বিআই সাহেব কই? ওনাকে দেখছি না যে। চামেলি বেগম তখন বললেন, উনি জামাই বাবাজির সাথে একটু বাইরে গেছেন। কামিনী তা শুনে বললেন, কুষাণের সাথে বাইরে গেছে? কখন গেছে? কেন গেছে? কামিনীর এমন প্রশ্ন শুনে সবাই তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল, কারণ কামিনী যেভাবে প্রশ্ন করছিলেন মনে হচ্ছিল কুষাণ কোনো অচেনা লোকের সাথে বাইরে গেছে। কামিনী কেন যে কুষাণকে নিয়ে এত বেশি চিন্তা করেন সত্যি কারো মাথাতেই ঢোকে না। চামেলি বেগম বললেন, তা তো বলতে পারলাম না বিআই, কেন যে গেল আর কোথায় গেল শুধু কুষাণের সাথে বাসা থেকে বের হতে দেখলাম। তোরার চাচি তখন বললেন, হয়তো কুষাণ ভাইজানকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছে। কামিনী মনে মনে ভাবতে লাগলেন, না জানি ছেলেটাকে আমার কি কুমন্ত্রণা শিখিয়ে দিচ্ছে। ছেলেটা এমনিতেই কেমন যেন পাল্টে আছে, তার উপর না জানি আজ আবার তার শ্বশুর নতুন করে মাথায় কি ঢুকিয়ে দেয়। আল্লাহ, আমি সব সহ্য করতে পারি, কিন্তু ছেলেটাকে এভাবে হারাতে পারবো না। ছেলেটাকে যেন কেউ বশ করতে না পারে। জারিফ চৌধুরী কামিনীকে এভাবে হারিয়ে যেতে দেখে কাছে গিয়ে বললেন, এই কামিনী, কই হারিয়ে গেলে এভাবে? এবার একটু বিছানা থেকে নামো, দেখো তো খাবার দাবার কত দূর হয়েছে, মেহমানদের নাস্তা পানি দিতে হবে না? কামিনী বললেন, এটা তুমি বলতে পারলে কুষাণের আব্বু? আমি তো ব্যথায় নামতেই পারছি না বিছানা থেকে। খাবার দাবার রেডি হলে তোরা এমনিই ডাক দেবে সবাইকে। তোরার তো হাত কাটা গেছে, ও আবার রান্নাঘরে গিয়েছে নাকি? তোরার নাম নিতেই সে এসে হাজির, আর তার মা চাচিকে বলল, তাড়াতাড়ি এসো সবাই, ডাইনিং রুমে এসো। তোরা জারিফ চৌধুরী আর কামিনীকেও আসতে বলল। জারিফ চৌধুরী বললেন, তুমি এই কাটা হাত নিয়ে আবার রান্নাঘরে ঢুকেছ কেন? তোমার শাশুড়িকে ডাকলেই তো হতো। তোরা হাসতে হাসতে বলল, আব্বু, আপনিও কি কুষাণের মতো পাগল হয়েছেন? কিছুই হয়নি আমার, আসেন তো, আমার কোনো সমস্যা হচ্ছে না। জারিফ চৌধুরী বললেন, সমস্যা হচ্ছে না সেটা তো বুঝলাম, কিন্তু আজ একটু রেস্ট নিলে ভালো হতো না? লুৎফা কি এখনও ঠিক হয়নি? না আব্বু, চাচির শরীরে এখনও অনেক জ্বর, সেজন্য আর ওনাকে ডাকি নাই। তোরা আর জারিফ চৌধুরীর কথা শুনে চামেলি বেগম কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কামিনীকে ঘাটতারা মহিলা মনে হলেও
জারিফ চৌধুরীকে বেশ ভালো মানুষই মনে হলো তার। সেদিনের পর থেকে তিনি তোরাকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন। না জানি তার মেয়েটার শ্বশুরবাড়িতে কেমন আছে। আজ তোরার মুখে এমন মিষ্টি হাসি দেখে সত্যি চামেলি বেগমের বুক আনন্দে ভরে গেল। এই আনন্দ শুধু মেয়ের মায়েরাই বুঝবে। কত কষ্ট করে বড় করে সেই মেয়েকে অন্যের ঘরে পাঠাতে হয়। মায়েরা বাবারা সব সময় শুধু এটাই চিন্তা করে, না জানি তাদের মেয়েটা এখন কি করছে, কেমন আছে। যদিও ফোনে ফোনে সারাদিন চামেলি আর গোলাপ সাহেব খবর নেন, তবুও তোরার কথা তাদের সারাদিন মনে হয়। বিশেষ করে বিয়ের পরের দিনই কামিনী আর তার মেয়েরা তোরার সাথে যে সব কাণ্ড করেছিল, সেসব কথা এখনো ভোলেননি তারা। সবাই এক এক করে রুম থেকে বের হলেও কামিনী আগের মতোই চুপচাপ বসে থাকলেন। তিনি ভেবেছিলেন হয়তো আঙুল কেটে যাওয়ার কারণে তোরা আজ রান্নাঘরেই ঢুকবে না, তাকেই বুঝি এসব মেহমানদার আপ্যায়ন করতে হবে, সেজন্য এই মিথ্যে শরীর ব্যথার অভিনয় করলেন। তোরা কামিনীকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে বলল, আম্মু তুমিও আসো। না, আমি যেতে পারবো না, আমার নাস্তা এখানেই দিয়ে যেও। ঠিক আছে, এই বলে তোরা চলে গেল। সে আর জিজ্ঞেস করলো না কেন তিনি ডাইনিং রুমে সবার সাথে একসাথে বসে খেতে চাচ্ছেন না। কিছুক্ষণ পরে কুষাণ আর গোলাপ সাহেব বাসায় ফিরলেন। আসলে গোলাপ সাহেব কুষাণকে নিয়ে একটু বাজারে গিয়েছিলেন। কুষাণদের বাড়িতে আসার সময় তোরার অসুস্থতার কথা শুনে টেনশনে কিছু নিতে পারেননি। যেহেতু তিনি এখানের বাজার চেনেন না, সেজন্য কুষাণকে সাথে করে নিয়ে গিয়েছিলেন। গোলাপ সাহেব হরেক রকমের ফলমূল, মিষ্টান্ন আর 5-6 কেজি মাছ নিয়ে এসেছেন বাজার থেকে। কুষাণ সব কিছু টুনির হাতে দিয়ে দিল। টুনি ফলমূল আর মিষ্টি ফ্রিজে রেখে দিল, আর মাছগুলো কাটার জন্য রান্নাঘরে নিয়ে গেল। কুষাণ আর গোলাপ সাহেবকে দেখে হেনা বেগম তাদেরও নাস্তা করার জন্য টেবিলে ডাকলেন। কিন্তু কুষাণ যখন দেখল সবাই আছে ডাইনিং টেবিলে, শুধু তার আম্মু নেই, তাই কুষাণ বলল, আপনারা শুরু করুন, আমি আসছি। এই বলে কুষাণ সোজা কামিনী বেগমের রুমে চলে গেল। কুষাণ রুমে গিয়ে দেখে কামিনী বেগম শুয়ে আছেন। আম্মু শুয়ে আছো কেন? সবাই নাস্তা করছে, যাও ওনাদের সাথে তুমিও বসে নাস্তা করো। আমার নাস্তা তোরা রুমেই দিয়ে গেছে। রুমে কেন? ওনাদের সবার সাথে খেলে ভালো হয় না? আম্মু, দাদি চাচিরা কি মনে করবে আবার? কি মনে করবে? কিছুই মনে করবে না, কারণ তারা জানে আমার শরীরে আজ ব্যথা, সেজন্য উঠতে পারছি না আমি। কুষাণ অবাক হয়ে বলল, ব্যথা? কই ব্যথা আম্মু? কখন থেকে শুরু হয়েছে ব্যথা? কুষাণ হাত সরিয়ে দিয়ে বললেন, তোর কি খেয়াল আছে নাকি আমার প্রতি? তুই তো এখন সারাক্ষণ তোরাকে নিয়েই ব্যস্ত থাকিস। যত চিন্তা তোর শুধু তোরাকে নিয়ে। সামান্য আঙুল কাটা যাওয়ার কারণে গোষ্ঠীর সবাইকে খবর দিয়েছিস, আর আমি ব্যথায় মরে যাচ্ছি সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই কারো। এখন তো মনে হচ্ছে আমার খোঁজ খবর নেওয়ার আর কেউ রইল না। কি বলছো এসব আম্মু? সবার আগে আমার আম্মু, তারপর বাকিরা। কিসে ব্যথা করছে আম্মু? ডাক্তার ডাকবো? হঠাৎ পেছন থেকে তোরা কামিনীর জন্য এক গ্লাস পানি এনে টেবিলে রাখলো, কারণ সে কামিনীর নাস্তা দিয়ে গেলেও পানি দিতে ভুলে গেছিল। তোরা পানি রেখে চলে গেল। কামিনী তোরাকে দেখে আরও বেশি ঢং করতে লাগলেন। না বাবা, লাগবে না ডাক্তার ডাকা, এমনিতেই আমার বাতের তেলটা দিয়ে একটু মালিশ করলেই ভালো হয়ে যাবে। কুষাণ বলল, আচ্ছা আম্মু, আমি টুনিকে পাঠিয়ে দিচ্ছি। এই বলে কুষাণ চলে গেল। কুষাণ বাইরে গিয়ে দেখে টুনি মাছ কাটছে আর জোয়া সেগুলো ধুচ্ছে। এখন দুইজনারই তো হাত ব্যস্ত, এখন তার আম্মুকে কে তেল মালিশ করে দেবে? কুষাণ তখন সোনিয়াকে খুঁজতে লাগলো। এদিকে সোনিয়া তো স্বর্ণার সাথে গল্পে মজে আছে। তারা দুইজন একদম বাগানে বসে মনের সুখে গল্প করছে। এই কয়েক ঘন্টার মধ্যে
দুইজনের মধ্যে বেশ ভাব হয়েছে। ঝুঁথি হঠাৎ কুষাণকে এভাবে এদিক ওদিক তাকাতে দেখে বলল, কাকে খুঁজছ ভাইয়া? না তো, কাউকে না। তাহলে এভাবে দাঁড়িয়ে আছো কেন এখানে? এমনি দাঁড়িয়ে আছি। ঝুঁথি সেই কথা শুনে চলে গেল। কুষাণ তখন বলল, এই ঝুঁথি, আম্মুর রুমে একটু যা তো, আম্মুকে একটু তেল মালিশ করে দিয়ে আয় তো। ঝুঁথি তখন তার 2 হাত দেখিয়ে বলল, কুষাণ ভাইয়া, আপনি কি চোখে কম দেখেন? দেখতে পারছেন না মেহেদি দিয়েছি? এটা আবার কোন সময়ের মেহেদি দেওয়া ঝুঁথি? মেহেদি দিতে আবার সময় অসময় আছে নাকি? যখন তখন দেওয়া যায়। কুষাণ ঝুঁথিকে ধমক দিয়ে বলল, যা, এখনই এগুলো তুলে ফেল। আম্মু ব্যথায় কাতরাচ্ছে আর তুই মেহেদি নিয়ে পড়ে আছিস। কুষাণকে এভাবে উচ্চস্বরে কথা বলতে দেখে তোরা এগিয়ে এলো, বলল, কি হয়েছে? লোকজনের সামনে এভাবে চিল্লাচ্ছ কেন? কুষাণ বলল, আম্মুর বাতের ব্যথাটা বেড়ে গেছে, সেজন্য আম্মুকে কিছুক্ষণ তেল মালিশ করে দিতে হবে। কিন্তু টুনি আর জয়া দুইজনেরই তো হাত ব্যস্ত। অন্যদিকে এই ঝুঁথির কাণ্ড দেখো, কেমন 2 হাতে মেহেদি দিয়ে বসে আছে। আর সোনিয়াকে তো খুঁজেই পাচ্ছি না। তোরা বলল, কেন? আমি আছি না? আমি তো ফ্রি আছি, আমাকে বললেই তো হতো। কুষাণ বলল, ফ্রি থাকলেই হবে? তোমার হাতে না ব্যথা? তো কি হয়েছে? তাছাড়া আম্মু মনে হয় আমার হাতের তেল মালিশ পেলেই বেশি খুশি হবেন, আর তুমিও মনে মনে তো সেটাই চাও। কুষাণ বলল, কি বলছো এসব? তোমার হাতে সমস্যা দেখেও আমি তোমাকে দিয়ে তেল মালিশ করাবো? তুমি এটা করতে পারো কুষাণ, উনি তো তোমার নিজের আম্মু, আর আমি তো নিজের কেউ না। কুষাণ তোরার এমন তেড়ামার্কা কথা শুনে ওর হাত ধরে টেনে ঘরের মধ্যে নিয়ে গেল। কারণ তোরার বাড়ির সবাই এখানেই আছে, তোরা কখন কি করে বলা যায় না। তোরার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে আসায় তোরা চিৎকার করে বলল, এভাবে নিয়ে এলে কেন কুষাণ? ছাড়ো আমাকে। কুষাণ ঘরের মধ্যে এসে বলল, কি হয়েছে তোমার আবার? এভাবে তেড়া কথা বলছো কেন আমার সাথে? তো কিভাবে বলবো? কিছুই হয়নি আমার, যেতে দাও আমাকে। কুষাণ বুঝতে পারছে না কিছু। এই কিছুক্ষণ আগেই তো ভালো ছিল তোরা, তাকে সবার সাথে বসে সুন্দর করে নাস্তা খাওয়ার কথা বলল, হঠাৎ তার আবার কি হয়ে গেল? তোরা কুষাণের হাত ছেড়ে চলে যেতে ধরলে কুষাণ আবার তোরাকে টেনে আনলো, বলল, তোরা বাসা ভর্তি মেহমান, সবার সামনে এমনভাবে কথা বলো না প্লিজ। কি হয়েছে বলবে তো? কিছুই হয়নি। কুষাণ হাসতে হাসতে বলল, কিছু তো হয়েছেই, তা না হলে এরকম বিহেভ কেন করছো? নিশ্চয়ই আজ আদর ভালোবাসা একটু কম হয়েছে। হঠাৎ পিছন থেকে স্বর্ণা বলল, কিছুই দেখিনি আমি, আমার কিন্তু চোখ বন্ধ আছে। কুষাণ চমকে উঠল স্বর্ণার কণ্ঠ শুনে। স্বর্ণা আবার কখন এলো? কুষাণ স্বর্ণাকে দেখা মাত্র তাড়াতাড়ি তোরাকে ছেড়ে দিল, বলল, আপনি না মানে তুমি আবার কখন এলে? এই তো এক্ষুনি দুলাভাই। আপনি যে আমার বোনটার সাথে রোম্যান্টিক মুডে আছেন, সত্যি আমি বুঝতে পারিনি দুলাভাই। ভুল সময় এসে ফেলেছি, চলে যাচ্ছি আমি, সরি সরি। কুষাণ চিৎকার করে বলল, এই না না, তেমন কিছু না, এমনিতেই কথা বলছিলাম। বললেই হলো, আমরা কিন্তু সবই বুঝি। এই তুই চুপ করবি স্বর্ণা, সব সময় এরকম ফাজলামি ভালো লাগে না। এই বলে তোরা রাগ দেখিয়ে চলে গেল। স্বর্ণা তখন কুষাণকে বলল, ব্যাপার কি দুলাভাই? আকাশে তো মেঘলা কেন, আর কেমন জানি বিদ্যুতের ঝটকাও দেখলাম। আকাশ মেঘলা? কই আকাশ মেঘলা? বাইরে তো রোদের জন্য যাওয়া যাচ্ছে না, আর তুমি বলছো আকাশ মেঘলা? স্বর্ণা বলল, দুলাভাই, আপনি এই সহজ ব্যাপারটা বুঝলেন না। শেষ, আমার তোর আপুর জীবনটা শেষ। কি করলাম আমি আবার? স্বর্ণা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই আকাশ সেই আকাশ না দুলাভাই, আমি বোঝাতে চাচ্ছিলাম আপু এত রেগে আছে কেন।
ওহ সরি সরি, আমি বুঝতে পারিনি। আসলে ও যে কেন এত রেগে আছে আমি নিজেও জানি না। তোমার বোন এমনই, কখন কি কারণে রেগে যায় নিজে যেমন জানে না, তেমনি আমিও জানি না। স্বর্ণা বলল, আপনি আমার এত সহজ কথাটাই বুঝলেন না দুলাভাই, আর আপুর মন কি করে বুঝবেন? আচ্ছা আমি আসি, এই বলেই কুষাণ চলে গেল। স্বর্ণা তো অবাক, তার তোরা আপুর জামাই এত হাবলু! ও মাই গড, এ তো দেখি সহজ ব্যাপারও বোঝে না। কত আশা করেছিলাম তোরা আপুর জামাইয়ের সাথে কত মজা করব, সারাক্ষণ দুলাভাই দুলাভাই বলে খেপাবো, কিন্তু এ বেটা তো পুরাই উল্টো, সে তো আমাকে দেখলেই পালিয়ে যায়। এই বলে স্বর্ণা হাহুত্তাস করতে লাগলো। হঠাৎ রুমে সুমন প্রবেশ করল। সে স্বর্ণাকে দেখেই বলল, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে আপনিও যাচ্ছেন কেন? স্বর্ণা বলল, আচ্ছা আপনিও কি কুষাণ দুলাভাইয়ের মতো বলদ? মানে আমি বলদ হতে যাব কেন? হ্যাঁ আপনি বলদই, তা না হলে এরকম কথা কখনোই বলতে পারতেন না। আরে বলদ, আমি তো আগে থেকেই এই রুমে আছি, আপনি নিজেই তো এসেছেন এখানে। আমি সেটাই বোঝাতে চাচ্ছিলাম, আমি যেখানেই যাচ্ছি সেখানেই দেখি আপনি, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। সেটা আপনার প্রবলেম, আমার না। আপনি হয়তো আমাকে ফলো করছেন, সেই জন্য যেখানেই যাচ্ছেন সেখানেই আমাকে দেখতে পাচ্ছেন। এই বলে মুখ ভেঙচিয়ে চলে গেল। সুমন স্বর্ণার কথা শুনে মনে মনে বলল, আমাকে ফলো করছে? এত বড় কথা বলতে পারলো মেয়েটা। ভাবি ভাবি, তোমার বোন এসব কি বলল আমাকে? এই বলে সুমন তোরাকে ডাকতে লাগলো। তোরা টুনি আর জয়ার সাথে কথা বলছিল। টুনিকে বলল, তাড়াতাড়ি লুৎফা চাচির খাবারটা ঘরে দিয়ে আয়, আর জয়া তুই কিছু মুখে দিয়ে তবে রান্না বান্না শুরু করবি। জয়া বলল, ভাবি আপনিও তো কিছু খাননি। খেয়ে নেব পরে, আগে তোর কুষাণ ভাই খেয়ে নিক। জয়া বলল, কুষাণ ভাইয়াও তো এই কথা বলল যে তোর ভাবি আগে খেয়ে নিক। হঠাৎ সুমন তোরাকে বলল, ভাবি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? সেই থেকে ডাকছি। শুনতে পারিনি ভাই, বল কি হয়েছে? আর সুমন বলল, তোমার বোন কিন্তু আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে, আমি নাকি ওনাকে ফলো করছি। বলো এটা কি সম্ভব? আমি কোন দুঃখে ওনাকে ফলো করতে যাব? তোরা বলল, স্বর্ণা বলেছে। তোমার আবার আর কোনো বোন আছে নাকি? আচ্ছা তুই যা এখন, আমি পরে স্বর্ণাকে বলছি কথাটা। সুমন বলল, পরে মানে এখনই বলবে? না ভাই এখন না, ইরা আপুরা এখন অফিস থেকে ফিরবে, ওনাদের খাবারটা রেডি করতে হবে, পরে আমি বলবো। শিওর বলবে তো? হ্যাঁ হ্যাঁ বলবো। সুমন তোরা কথা শুনে চলে গেল। তোরা এবার সবার জন্য কাপে চা ঢালতে লাগলো। হঠাৎ কুষাণ এলো তোরার কাছে। কুষাণকে দেখেও তোরা না দেখার ভান করল। কুষাণ তোরার হাত থেকে কেটলিটা কেড়ে নিয়ে বলল, আজ তোমার রেস্ট নেওয়ার কথা তোরা, কিন্তু আজকেই তুমি বেশি ব্যস্ত হয়ে পড়েছ, দাও আমাকে দাও। তোরা আবার কুষাণের হাত থেকে কেটলিটা কেড়ে নিয়ে বলল, তাহলে কে করবে আমার কাজ? আমি তো আর সবার মতো মিথ্যে অভিনয় করতে পারি না। ও তুমি বুঝবে না কুষাণ, ওসব বোঝার ক্ষমতা তোমার কখনোই হবে না। হঠাৎ সেখানে চামেলি বেগম এলেন। তোরাকে কেটলি থেকে চা ঢালতে দেখে বললেন, মা তুই কি করছিস এসব? দে আমাকে দে, আমি সবার জন্য নিয়ে যাচ্ছি চাগুলো। তোরা বলল, না আম্মু লাগবে না, পারবো আমি। কুষাণ বলল, আম্মু প্লিজ আপনি ওর হাত থেকে জোর করেই নিয়ে নিন কেটলিটা। এত করে বলছি আমি, তবুও সে কিছুতেই শুনছে না। এত জিদ কেন আপনার এই মেয়েটার? ও যেটা বলবে সেটাই নাকি করতে হবে। তোরা রাগান্বিত লোকে কুষাণের দিকে তাকালো। চামেলি বেগম তখন কেটলিটা তোরার হাত থেকে নিয়ে বললেন, যা মা তুই ঘরে যা, সেই আসার পর থেকে দেখছি শুধু ছোটাছুটি করছিস, এবার একটু রেস্ট নে। এই বলে চামেলি বেগম জোর করেই কেড়ে নিলেন কেটলিটা। তোরা তখন তার আম্মুকে বলল, আম্মু আজ তোমরা থাকো না, আজকেই কেন যাবে? না মা আজ আর থাকা হবে না, আরেকদিন সময় করে এসে থাকবো। তোরা বলল, তাহলে কি দরকার ছিল এভাবে আসার?
কেন মায়া বাড়াতে এসেছো তোমরা? এই বলে তোরা কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। চামেলি বেগম তোরার কান্না দেখে নিজেও কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন তাদের যাবার কথা শুনে তোরার মনটা ভালো নেই। তখন তিনি কুষাণকে বললেন, বাবা কুষাণ, আজ না হয় তোরাকে আমরা আমাদের সাথে নিয়ে যাই। 2-4 দিন একটু থেকে আসলে ওর মনটা ভালো হয়ে যেত। কুষাণ বলল, কিন্তু আম্মু, আমার তো ভার্সিটি খোলা আছে, এই কয়দিন ক্লাস করতেই হবে, কিভাবে যাব আমি? চামেলি বেগম বললেন, তুমি না হয় পরে এসে ওকে নিয়ে যাও, ও আজ আমাদের সাথে যাক। আমাদের যাওয়ার কথা শুনে দেখলে না কেমন কেঁদে উঠল। এই অবস্থা দেখে কি করে ওকে রেখে যাই বাবা? গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।